দর্শক, চলমান বিশ্ব পত্রিকার সোজা কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশব্যাপী শিক্ষক আন্দোলন চলছে তাদের দাবি দেওয়া নিয়ে 3 দফা দাবি আদায়ের জন্য। তো আমরা আজকে এ বিষয়ে কথা বলবো ধূমকেতু পাবলিক স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ মতিন স্যারের সাথে। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যারদের তো এখন খুব আন্দোলন চলছে। জি, আমাদের শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন চলছে, সারা দেশব্যাপী জাতীয়ভাবে আন্দোলন চলছে। আপনি কি আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন স্যার? এটা অবশ্যই সম্পৃক্ত আছে। তার মানে এই শিক্ষক সমিতির কোন ভালো কোনো দায়িত্বে? আমি আদর্শ শিক্ষক ফেডারেশনের কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি, মহানগরী গাজীপুর মহানগরী। জি জি। এবং গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টুঙ্গি পূর্ব থানার সভাপতি হিসেবে আছি। আচ্ছা। স্যার, আপনার কাছে জানতে আসছিলাম, সেটা হলো যে আপনারা তো শিক্ষক আন্দোলন করছেন, তো আপনাদের এই আন্দোলনের দাবি দেওয়াটা কি? আমাদের এই আন্দোলনের 5 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন চলছে। 5 দফা দাবির মধ্যে রয়েছে বাড়ি ভাড়া। শিক্ষকরা যা বাড়ি ভাড়া দেওয়া হয়, মাত্র একটা থোক বরাদ্দ 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। এটা দিয়ে এই আমলে বাড়িতে একটা বাথরুমের ভাড়াও হবে না। জি। এটা শিক্ষকদের দাবি হলো, আমাদের দাবি হলো 50% মূল স্কেলের 50% বাড়ি ভাড়া দিতে হবে। 2 নম্বর দাবি হলো বোনাস 100% করতে হবে, যেটা এখন সরকার 50% দিচ্ছে, এটাকে 100% করতে হবে। চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা। একজন মানুষের, একটা ডাক্তারের ভিজিট তো 500 টাকা হয় না। একজন একবার যদি একটা ডাক্তারের কাছে দেখাতে যায় তাহলে মিনিমাম 1000 টাকা তাকে ভিজিট দিতে হয়। এরপরে টেস্ট, আদার ওষুধপত্র ইত্যাদি আদার আছে। কিন্তু এই 500 টাকা দিয়ে একজন শিক্ষকের কি হয়? অতএব এই ক্ষেত্রে আমাদের দাবি হলো একজন শিক্ষকের জন্য অন্তত মিনিমাম ন্যূনতম 1500 টাকা চিকিৎসা ভাতা হওয়া উচিত। জি। এরপরে আমাদের রয়েছে আর একটা বিষয়, সেটা হলো যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে, এদেশের শিক্ষাক্ষেত্রে ইবতেদায়ী মাদ্রাসাগুলো বিশাল একটা অবদান রেখে যাচ্ছে। জি। এই অবদানের কোনো স্বীকৃতি নেই, এই অবদানে সরকার কোনো ভূমিকা রাখছে না। সরকার এই প্রতিষ্ঠানগুলোকে যেন এমপিওভুক্ত করে, এমপিওভুক্ত শিক্ষকদের মানে এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো শিক্ষকদেরকে নিয়ে আসে, সেটার ব্যবস্থা যেন করে, সেটার দাবি আমাদের এই 5 দফার মধ্যে রয়েছে। কিন্তু স্যার, আপনার দাবি, পঞ্চম দফায় আমাদের দাবি রয়েছে যে নন এমপিও অনেক শিক্ষক রয়েছে সারা দেশে, নন এমপিও যাদেরকে এমপিওভুক্ত করা হচ্ছে না, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন শিলায় তাদেরকে এই এমপিও করা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এবং শিক্ষা বিভাগের এই সমস্ত জায়গায় বোর্ডের যে কোনো কার্যক্রমে গেলেই তারা নানাবিধ অজুহাত দেখিয়ে এদেরকে ফেরত দিচ্ছে। নানাবিধ ঘুষ, দুর্নীতি, এগুলো ছাড়া এই শিক্ষকদের এই সমস্ত বিষয়ে কোনো কাজকর্মই সমাধান করা যাচ্ছে। এই কারণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে নন এমপিও যে সমস্ত শিক্ষক রয়েছেন সেই সমস্ত শিক্ষকদেরকে যেন এমপিওভুক্ত করা হয়। আপনি তো শিক্ষকদের মধ্যে রয়েছে ব্যাপক বৈষম্য। সরকারি যে সমস্ত শিক্ষক রয়েছে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ব্যাপক পরিমাণে বৈষম্য রয়েছে। এখানে একজন সাধারণ শিক্ষক সরকারি প্রতিষ্ঠানে যে বেতন পায়, এখানে একজন 10 বছর 15 বছর চাকরি করছে, সেই শিক্ষকও তার চেয়ে অনেক নিম্নমানের, অনেক কম বেতন পায়। তো এক্ষেত্রে এই যে একটা বৈষম্য, এই বৈষম্য বিরোধী দেশে, বৈষম্য দূরীকরণের দেশে, বৈষম্যহীন দেশে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বৈষম্যের দূরীকরণের জন্য যে আন্দোলন করা হয়েছে, সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে এই বৈষম্যটা যেন না থাকে, এটাও আমাদের দাবি, যেন সরকার এই সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে কোনো বৈষম্য যেন না রাখে। স্যার, আপনাদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে তাদের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা আছে। এটা আসলে সরকার নানাভাবে এই আন্দোলনটাকে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য নানা ধরনের
অজুহাত দাঁড় করাচ্ছে এবং নানাভাবে গড়িমসি করছে। এটা শিক্ষকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার। এই অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের এই ধরনের গড়িমসি, এই ধরনের একজনের দায় আর একজনের উপর চাপিয়ে দেওয়ার কোনো অজুহাতই এটা গ্রহণযোগ্য নয়। এটা সরকার ইচ্ছা করলে এখনই যে কোনোভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষকদের এই দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে সরকার সেই ভূমিকা রাখছে না। এই একজনের দায় আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে। তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে সরকার এই আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না? জি, সরকার এই আন্দোলনকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না এবং তারা এই আন্দোলনকে প্রশমিত করার জন্য নানান ধরনের অজুহাত, নানান ধরনের কলাকৌশল অবলম্বন করছে। আচ্ছা স্যার, ধরেন যে সরকার এই আন্দোলনকে গুরুত্ব দিল না, আপনাদের এই দাবি দাওয়াগুলোকে মেনে নিল না, সেক্ষেত্রে আপনারা তার পরবর্তী পদক্ষেপ কি নেবেন? ক্ষেত্রে এই জাতির সবচেয়ে মেরুদণ্ড হলো শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে যারা ভূমিকা রাখছে এই শিক্ষকেরা, এই শিক্ষককে অ্যাভয়েড করে এই দেশে কোনো কার্যক্রম চলতে পারে না। এই দেশের এই শিক্ষকদের সাথে এই সমাজ, এই রাষ্ট্র সব কিছু জড়িত। আমরা শিক্ষক, যে সমস্ত ছাত্রদেরকে আমরা পড়িয়েছি সেই সমস্ত ছাত্ররাই এখন মন্ত্রণালয়ে বসে আমাদের উপরে খবরদারি করছে, আমাদেরকে পাত্তা দিচ্ছে না, আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদেরকে সম্মান দিচ্ছে না। আমরা আজকে আমাদের শিশু সন্তানদেরকে কোলে নিয়ে মায়েরা রাস্তায় নেমে এসেছে তাদের এই দাবি দেওয়ার জন্য। তো এই জন্য আমরা এই দাবি থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই। আমরা ইনশাল্লাহ সামনে আরও কঠোর কর্মসূচি দিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা এই দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব। এই শিক্ষকদের এই দুর্ভোগ তো আজকের একদিনের দুর্ভোগ না, এই দুর্ভোগ তো অনেক আগে থেকে। তাহলে এই দাবিগুলো অতীতে না উঠে এখন এই সরকারের আমলে কেন বারবার উঠতেছে? তার মানে কি এই সরকারকে বেকায়দা ফেলানোর জন্যই করা হচ্ছে নাকি অন্য? এটা আসলে যদি কেউ মনে করে, আমি মনে করি ভুল মনে করবে। কি জন্য? কারণ আগের সরকার যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই দেশের মানুষের উপর নানাভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন এগুলো করে নানানভাবে মানুষদেরকে দমিয়ে রেখেছে, মানুষকে কথা বলতে দেয় নাই। এখন বৈষম্যহীন এই দেশে কথা বলার সুযোগ এসেছে, এই জন্য আমরা কথা বলছি। আমাদের এই ন্যায্য দাবি আজকের নয়, এই দাবিটা আমাদের দীর্ঘদিনের। আমরা তখনও কথা বলেছি, কিন্তু সেই সরকারের আমলে আমরা মাথা উঁচু করে আন্দোলনে নামতে পারিনি গুম খুনের ভয়ে। তারা দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে। এই জন্য আমরা সেই সময়ে এই জাতীয় কর্মসূচি দেইনি। এখন আমরা বৈষম্যহীন এই সমাজে, এই রাষ্ট্রে এই সুযোগ এসেছে, এই সুযোগের আলোকে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনের মাঠে নেমেছি এবং এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আন্দোলন চলতে থাকবে। স্যার, এই সরকার, এই অন্তর্বর্তী সরকারের আমলেই কিন্তু আপনারা আবারও একবার বসেছিলেন। জি, আমরা বসেছিলাম, কিন্তু আমাদের সে সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু দাবি পূরণ করা হয়নি। অতএব এখন আমাদের সামনে আন্দোলনের পথ ছাড়া কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আমাদের একমাত্র রাস্তা দাবি আদায় করতে হবে আন্দোলনের মাধ্যমে। আমরা সেই আন্দোলনের পথ বেছে নিয়েছি। আচ্ছা স্যার, গত আন্দোলনে উঠে চলে যাওয়া, এটা কি শুধু সরকারেরই মানে দোষ ছিল নাকি আসলে আপনাদের ঐক্যবদ্ধতার কোনো ঘাটতি ছিল, আপনাদের আন্দোলনের কোনো দুর্বলতা ছিল? এক্ষেত্রে মানুষের মধ্যে এই দাবি সকলের মধ্যে উপলব্ধি করানো এবং সকলের বুঝে উঠতে হয়তো কিছুটা ঘাটতি ছিল। ঘাটতি থাকার কারণে সবাই এই বিষয়ে এতটা উপলব্ধি করে নাই, আর আশান্বিতও হয় নাই যে দাবিটা আমরা কতটুকু আদায় করতে পারবো, কতটা বাস্তবায়ন করতে পারবো। এই হতাশার কারণে তখন আন্দোলন উঠে গিয়েছে, আন্দোলনটা জমে নেয়। কিন্তু এখন আল্লাহর মেহেরবানিতে সকল শিক্ষক তাদের এই কথাগুলো বুঝতে পেরেছে এবং সেই বুঝের আলোকেই উপলব্ধি করতে পেরেছে যে তাদের এই ন্যায্য দাবি আদায় আন্দোলনের মাধ্যমেই করতে হবে। অতএব আমরা সবাই শিক্ষক এখন ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবে। আপনি তো স্যার আন্দোলন তাহলে দেখছেন যে গতবারের চেয়ে এবারের আন্দোলন আরো শক্তিশালী, তার মানে কি মনে হচ্ছে যে এবারের আন্দোলনটা খুব ঐক্যবদ্ধভাবেই
জি জি, অবশ্যই এই আন্দোলন এখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলছে এবং সকল মত এবং ধর্ম বর্ণ সকলে এখন একমত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করছে এবং আন্দোলন ইনশাল্লাহ চলমান আছে। এই আন্দোলনের ক্ষেত্রে সবাই ভূমিকা রাখছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সারা দেশের শিক্ষকেরা আমরা কর্মবিরতি পালন করছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি। আমরা এর পরেও যদি দাবি সরকার আমাদেরকে মেনে না নেয় তাহলে আমাদের সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। স্যার, অন্যান্য আন্দোলন যারা করেন দাবি দেওয়া নিয়ে, তারা দেখা গেল যে আন্দোলনে যখন ব্যর্থতার শেষ চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তারা এক দফা দাবি নিয়ে মাঠে নামে। আপনাদেরও কি এরকম সম্ভাবনা আছে কিনা? যে আমাদের এক দফা বলতে এক দফা যেটাকে বলা হয় আসলে ওই রকম আমাদের এক দফার কোনো আন্দোলন নেই। আমাদের দাবি দেওয়াগুলো আদায় হলো আমাদের মূল কথা। এখানে আমাদের এক দফা বা সরকার পতন বা সরকারের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া এটা আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো আমাদের দাবি আদায়। এটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং মূল টার্গেট। আপনি তো স্যার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জি, আমি কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি। কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সরকার কিভাবে মূল্যায়ন করে? কিন্ডারগার্টেন স্কুলগুলোকেও সরকার মূল্যায়ন করছে না। কিন্ডারগার্টেন স্কুলগুলো পরিচালিত হচ্ছে নিজস্ব অর্থ, নিজস্ব মেধা, নিজস্ব যোগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। কিন্তু সরকার এ ব্যাপারে শুধুমাত্র বই দেয়া ছাড়া অন্য কোনো রকম কোনো সহযোগিতা করছে না। বর্তমান এই বছরে এসে সরকার আরেকটা বিরূপ মন্তব্য এবং প্রজ্ঞাপন সরকার মূল্যায়ন করছে না। কিন্ডারগার্টেন স্কুলগুলো পরিচালিত হচ্ছে নিজস্ব অর্থ, নিজস্ব মেধা, নিজস্ব যোগ্যতা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। কিন্তু সরকার এ ব্যাপারে শুধুমাত্র বই দেয়া ছাড়া অন্য কোনো রকম কোনো সহযোগিতা করছে না। বর্তমান এই বছরে এসে সরকার আরেকটা বিরূপ মন্তব্য এবং প্রজ্ঞাপন জারি করেছে, যেটা এই কিন্ডারগার্টেন স্কুলগুলোর সাথে একটা চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সংযুক্ত করা হয়নি। এটা আমাদের প্রাণের দাবি এবং সারা বাংলাদেশ থেকে আমরা মানববন্ধন সহ নানা কর্মসূচি বিক্ষোভ করেছি এবং শিক্ষা বিভাগের মন্ত্রণালয়ে আমরা কথা বলেছি এবং বর্তমানে একটা রিট দায়ের করা হয়েছে। সেটা রিটের শুনানি আছে আগামী 20 তারিখে। তো আমরা চাই যে সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোকেও সংযুক্ত করা হোক এবং এখানে আমরা আমাদের ছাত্রছাত্রীরা যেহেতু এই দেশের নাগরিক, অতএব তারা যেন মেধা যাচাইয়ে অংশগ্রহণ করতে পারে সেটা আমরা দাবি করছি। আমরা চাই আমাদের ছেলেমেয়েরাও যেন কিন্ডারগার্টেন সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করতে পারে। আপনারা স্যার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে কি ফ্যাসিলিটি চান সরকার থেকে? সরকার থেকে আমরা আমাদের ফ্যাসিলিটি চাই, সেটা হলো যে আমরা সরকারি সকল বিধিবিধানের আওতায় সরকার এই প্রতিষ্ঠানগুলোকেও যেন জাতীয়করণের আওতায় নিয়ে যায়। সরকার যেন এই প্রতিষ্ঠানগুলোর দায় দায়িত্ব সরকারের হাতে চলে যায়, সেটাই আমরা কামনা করি। কারণ আমরা আমাদের নিজস্ব অর্থ মেধা ব্যয় করে প্রতিষ্ঠান করেছি এই দেশের মানুষের শিক্ষার মান উন্নয়ন করার জন্য। আমাদের শিক্ষকেরা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আমরা ছাত্রছাত্রী কালেকশন করে এদেশের শিক্ষার হার বৃদ্ধি করছি, শিক্ষার মান বৃদ্ধি করছি। আমাদের ছাত্রছাত্রীরা আল্লাহর মেহেরবানিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বিভিন্ন জায়গায় ভালো ভালো ফলাফল তৈরি করছে। সকল মেডিকেল কলেজ, বুয়েট সহ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্রছাত্রীরা মেধা তালিকায় ভালো অবস্থান তৈরি করছে। তো এক্ষেত্রে সরকারের যে পরিমাণ সাহায্য সহযোগিতা আমাদের পাওয়া দরকার সেই ধরনের কোনো সাহায্য সহযোগিতা এই ক্ষেত্রে দেওয়া হচ্ছে না, বরং নানা সময়ে নানা অজুহাত দাঁড় করিয়ে আমাদেরকে একটা ভয়ভীতি এবং হতাশার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। নতুন করে শুরু হয়েছে রেজিস্ট্রেশনের জন্য জোর তৎপরতা। আমরা রেজিস্ট্রেশন করতে চাই, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য সহজ শর্ত আরোপ করার জন্য আমরা সরকারকে বারবার বলছি, কিন্তু এখন পর্যন্ত যে শর্তগুলো দেওয়া হয়েছে এই শর্তগুলো আমাদের জন্য পালনে খুব কষ্টকর হচ্ছে। তারপরেও আমরা চাই সরকারের রেজিস্ট্রেশনের আওতায় আসতে,
কিন্তু সরকার যদি আমাদেরকে নতুন করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের এই শর্তগুলো সহজ করে দেয়, তাহলে আমাদের জন্য সহজ হয় এবং আমরা অতি আগ্রহের সাথে উদ্দীপনার সাথে এদেশের শিক্ষা বিস্তারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এক্ষেত্রে সরকারের আশু পদক্ষেপ গ্রহণ আমরা আশা করছি। আর বিশেষ করে বৃত্তি পরীক্ষার ব্যাপারে অবশ্যই সরকার আমাদের এই দাবি মেনে নিতে হবে। আর না মেনে নিলে কিন্ডারগার্টেনের পক্ষ থেকেও আন্দোলন তৈরি করা হবে এবং সারা দেশে আমাদের প্রায় 65,000 কিন্ডারগার্টেন রয়েছে। এই 65,000 কিন্ডারগার্টেনে প্রায় এক একটা প্রতিষ্ঠানে মিনিমাম 15 জন 20 জন করে শিক্ষক এখানে কর্মরত রয়েছে, তাদের ফ্যামিলি রয়েছে, তাদের পরিবার রয়েছে, তাদের আত্মীয় স্বজন রয়েছে। সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা আন্দোলনে যাওয়ার ইচ্ছা পোষণ করছি এবং সে ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের মধ্যে পরিকল্পনা এবং মিটিং সিটিং চলছে। আমরা এই 20 তারিখে যদি সরকার মন্ত্রণালয়ের বিচারের মাধ্যমে আমাদের রিটের যদি কোনো সুরাহা না হয়, তাহলে আমরা আন্দোলনে চরমভাবে ইনশাল্লাহ কিন্ডারগার্টেনের মাধ্যমে আমরা আন্দোলনে যাব ইনশাল্লাহ আশা করছি। আপনাদের তো স্যার আমি তো শুনেছি যে এখন তো সমাপনী পরীক্ষা নেই। সমাপনী পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি বৃত্তি পরীক্ষা একটা চালু করা ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হলো। এবার গত কিছুদিন আগে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি বৃত্তি বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই বৃত্তিটা এখন নামকরণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অংশগ্রহণ করতে পারবে। কিন্ডারগার্টেন এমপিওভুক্ত, নন এমপিওভুক্ত এরা কেউ অংশগ্রহণ করতে পারবে। এই বৈষম্যহীন দেশে, যে দেশের মানুষ রক্ত দিয়েছে এই বৈষম্য দূর করার জন্য, সেই দেশে আবার নতুন করে বৈষম্য সৃষ্টির পায়তারা চলছে। এখানে আসলে সরকার এটা করার কারণটা কি, মানে কি কারণ এটা করতেছে? বিষয়টা কি এরকম যে সরকার প্রাইমারি স্কুলগুলোতে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করতেছে অথচ রেজাল্ট সেভাবে আসতেছে না, যেটা কিন্ডারগার্টেনের বাচ্চারা তার থেকে অনেক গুণ ভালো রেজাল্ট করতেছে? এটা আসল কথা যেটা, সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদের ডিপার্টমেন্ট থেকে তারা ভালো কোনো ফলাফল অর্জন করতে পারছে না। পক্ষান্তরে এই বৃত্তি পরীক্ষা বা মেধা তালিকার যে কোনো পরীক্ষায় কিন্ডারগার্টেনের বাচ্চারা ভালো করছে। তাদের বা যে সমস্ত বাচ্চাদেরকে তারা পড়াশোনা করাচ্ছে, তাদেরকে তারা আমাদের কিন্ডারগার্টেনের বাচ্চাদের সমকক্ষতায় আনতে পারছে না। এই ব্যর্থতা ঢাকার জন্যই তারা এই আয়োজনটা করেছে। এবং যখন সমাপনী পরীক্ষা ছিল তখন তো পরীক্ষার খাতা দেখার বৈষম্য ছিল, যে প্রাইমারি স্কুলের শিক্ষক ছাত্রদের খাতা দেখে কিন্ডারগার্টেন বাচ্চাদের খাতা দেখার জন্য যখন সরকারি বৃত্তি পরীক্ষা সমাপনী পরীক্ষা চালু ছিল, তখনও আমাদের সাথে তারা বৈষম্য নীতি অবলম্বন করেছে, বৈষম্যের শিকার হয়েছে আমরা আমাদের পরীক্ষার খাতাগুলো। স্যার আমি আবার আপনাদের সেই আন্দোলনের দিকে যাই। তো দেশব্যাপী যে আন্দোলন চলছে, এই আন্দোলন সম্পর্কে সাধারণ জনতাকে আপনি কিভাবে ইনভলভ করবেন কিংবা তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? এখানে একটা বিষয় আপনারা জানেন যে শিক্ষক হলো সমাজের কি পয়েন্ট, প্রধান পয়েন্ট হলো শিক্ষক। এই শিক্ষককে আবর্তন করে গোটা জাতি আবর্তিত হচ্ছে। একজন শিক্ষকের সাথে শিক্ষকের পরিবার জড়িত, শিক্ষকের আত্মীয় স্বজন জড়িত, শিক্ষকের ছাত্রছাত্রীরা জড়িত। এই সমাজে এমন কোনো মানুষ নাই যে মানুষ শিক্ষকের সাথে সংশ্লিষ্ট নাই। অতএব আমরা যদি সমাজের যে কোনো মানুষকে সংশ্লিষ্ট করতে চাই, তাহলে অবশ্যই তারা আমাদের সাথে সংশ্লিষ্ট, আমাদের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট, আমাদের দাবি দেওয়ার সাথে তারা সম্পৃক্ত। এবং আমরা এখন যারা মন্ত্রণালয় পরিচালনা করছে, যারা মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা রয়েছে, এরাও আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষকদেরই হাতে গড়া ছাত্রছাত্রী। অতএব আমাদের এই সমাজে সকলের সম্পৃক্ততার মাধ্যমে আমাদের এই আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রতি এই সমাজের সকল স্তরের মানুষের সমর্থন রয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার আজকের এই মূল্যবান সময় দেওয়ার জন্য চলমান বিশেষ সজাগতা অনুষ্ঠানে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। মতিন